পর আমাদের মায়েদের যে পেট ঝুলে থাকে বা অ্যাবডোমিনাল ফ্যাট থাকে, পেটের মধ্যে চর্বি জমে, এই চর্বি বা অ্যাবডোমিনাল হ্যাঙ্গিং যেটাকে বলা হয়, পেট ঝুলে যাওয়া কিভাবে স্বাভাবিক করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু ব্যায়াম আপনাদেরকে দেখাবো, যে ব্যায়ামগুলি আপনি বাসায় নিয়মিত করলে আপনার পেটটা আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে। তার আগে আমরা একটু জানতে চাই যে এই যে সিজারিয়ান অপারেশনের পর পেটটা ঝুলে যায় কেন। তো প্রিয় দর্শক, আসলে বিভিন্ন কারণে পেট ঝুলে যেতে পারে। প্রথমত হচ্ছে যে যখন একজন মা গর্ভবতী অবস্থায় থাকেন তখন তার পেটে, বাচ্চা যখন বড় হতে থাকে তখন পেটের চামড়া এবং পেশিগুলি আস্তে আস্তে প্রসারিত হয়, ঢিলে হয়ে যায়, এবং ডেলিভারির পরও সেই প্রসারিত চামড়া বা পেশিগুলো আবার আগের অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগে, কারণ দুর্বল হয়ে যায় পেশিগুলি। দ্বিতীয় কারণ হচ্ছে যখন সিজারিয়ান অপারেশন করা হয় তখন এই যে পেটের মাংসপেশি কেটে ফেলা হয়, যখন কাটা মাংসপেশিগুলি সাধারণত দুর্বল থাকে, ফলে অপারেশনের পরও টেনে ধরে পেটটাকে যে ধরে রাখবে বা টেনে রাখবে সেই ক্ষেত্রে শক্তিটা কম পায়, ফলে পেটটা ঝুলে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে এই অপারেশনের পরে দেখা যায় পেটের মধ্যে চর্বি জমে। কারণটা হচ্ছে যে আপনার এইটা চর্বি জমার যে মূল কারণ সেটি হচ্ছে যে অপারেশনের পরে কিন্তু মায়েরা ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ ফিজিক্যালি অ্যাক্টিভিটি লেভেলটা তাদের খুবই কম থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে হরমোনাল পরিবর্তন হয় এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে দেখা যায় যে পেটের মধ্যে চর্বি জমে থাকে। আরেকটি কারণ হচ্ছে যে অপারেশনের পরে যে ব্যায়াম করা দরকার মাংসপেশিগুলোকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে পেটের এবং পিঠের মাংসপেশিগুলোকে, সেই ব্যায়াম কিন্তু অধিকাংশ মায়েরাই সাধারণত করেন না, যে কারণে তাদের পেটটা ঝুলে থাকে। এই ঝুলে থাকা পেট আপনার শুধু সৌন্দর্য নষ্ট করে তাই নয়, এটা কিন্তু আপনার শারীরিক অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। যেমন যাদের পেট ঝুলে থাকে বা অতিরিক্ত চর্বি থাকে তাদের ক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে, তাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা হতে পারে, পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে, এবং অনেক সময় দেখা যায় এই অ্যাবডোমিনাল ফ্যাটের কারণে লিভারের ক্ষতি হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, হ্যাঁ, আবার ডায়াবেটিস হতে পারে। এরকম অনেক জটিল জটিল রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এখনই আপনাকে এই বিষয়টি গুরুত্ব দিতে হবে, কিভাবে আমরা এই ঝুলে থাকা পেটকে স্বাভাবিক করতে পারি অথবা পেটের চর্বি কমিয়ে ফেলতে পারি। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি কি এক্সারসাইজ আমরা বাসায় নিয়মিত করলে আমাদের এই পেট আবার স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। চলুন প্রিয় দর্শক আমরা দেখি। এই এক্সারসাইজগুলি করার জন্য আমরা এরকম বিছানায় শুয়ে পড়ব। বিছানায় শুয়ে পড়ে আমরা এরকম করলে আমাদের এই পেট আবার স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। চলুন প্রিয় দর্শক আমরা দেখি। এই এক্সারসাইজগুলি করার জন্য আমরা এরকম বিছানায় শুয়ে পড়ব। বিছানায় শুয়ে পড়ে আমরা এরকম পাটা উপরের দিকে 5 সেকেন্ড ধরে রাখবো, এটাকে লেগ রেজ এক্সারসাইজ বলা হয়। আবার এই পা 5 সেকেন্ড ধরে রাখবো। এইভাবে দুই পায়ে আমরা 10 বার করে এরকম এক্সারসাইজ করব। দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে আমরা এভাবে হাঁটু ভাঁজ করব। ভাঁজ করে আমরা আস্তে আস্তে কোমরটাকে এরকম উপরের দিকে ধরে রাখবো 5 সেকেন্ড, দেন আবার আস্তে আস্তে আমরা কোমরটাকে নামিয়ে ফেলবো। এভাবে আবার উপরের দিকে ধরে রাখবো, এটাকে ব্রিজিং এক্সারসাইজ বলা হয়। এভাবে আমরা 10 বার কোমরটাকে উপরের দিকে তুলে ধরবো। এর সাথে পরবর্তীতে যখন এটা আমাদের সহজ হয়ে যাবে, এর সাথে আরেকটি এক্সারসাইজ আমরা যোগ দিতে পারি। এভাবে কোমর উঁচু করে আস্তে আস্তে পাটাকে এরকম সোজা করব, ঠিক আছে? 5 সেকেন্ড ধরে রাখবো, আবার আস্তে আস্তে কোমরটা নামিয়ে ফেলবো। এইভাবে দুই পায়েই আমরা 10 বার করে এই এক্সারসাইজটি করতে পারি। আরেকটি এক্সারসাইজ হচ্ছে, এটাকে বলা হয় পেলভিক টিল্ট এক্সারসাইজ। আমরা এই যে কোমরের যে পেলভিসটা আছে এটাকে আমরা এরকম সামনের দিকে আনবো, আবার পিছনের দিকে নিব, আবার সামনের দিকে আনবো, আবার পিছনের দিকে নিব। এভাবে আমরা 10 বার এই এক্সারসাইজটি করতে পারি। সাথে আমরা যে এক্সারসাইজটি করতে পারি প্লাঙ্ক এক্সারসাইজ। এভাবে আস্তে আস্তে আমরা উপর হয়ে শুব, এরকম উপর হয়ে শুয়ে আমরা এরকম প্লাঙ্ক এক্সারসাইজ বলা হয় এটাকে। এভাবে 30 সেকেন্ড ধরে রাখবো। এই এক্সারসাইজগুলি যদি আমরা নিয়মিত করি বাসায় বসে, তাহলে আমাদের অ্যাবডোমিনাল মাসলগুলি আস্তে আস্তে শক্তিশালী হবে, ফ্যাট আস্তে আস্তে, চর্বি
কমে যাবে এবং আমাদের ঝুলন্ত পেটটা আস্তে আস্তে স্বাভাবিকের দিকে চলে আসবে। এই এক্সারসাইজগুলির সাথে আরও যেটা করতে হবে, প্রতিদিন আমাদের কমপক্ষে 30 থেকে 40 মিনিট জোরে হাঁটার অভ্যাস করতে হবে। অন্তত সপ্তাহে 5 দিন মিনিমাম আমাদের এই হাঁটাটা হাঁটতে হবে। এটাকে আমরা বলা হয় ব্রিস্ক ওয়াকিং বা জোরে হাঁটা, একটু ঘাম জড়িয়ে হাঁটতে হবে। এর সাথে যেটি খুবই জরুরি সেটি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম হতে হবে। তারপরের যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আর এর সাথে আমাদের সুষম খাবার, পরিমিত পর্যায়ে আমাদের খাবার খেতে হবে। পরিমিত মানে হচ্ছে যে আমাদের দৈনন্দিন যে পরিমাণ ক্যালোরি খরচ হয় তার চেয়ে কিছু কম ক্যালোরি ক্যালকুলেশন করে সুষম খাদ্য আমাদের খেতে হবে। এই খাদ্যের বিষয়ে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যদি আপনি খাবারটা খান তাহলে এই ধরনের পেট কমাতে অনেক সহায়ক হবে। আর এক্সারসাইজ অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক অথবা একজন এক্সারসাইজ ফিজিওলজিস্টের পরামর্শ নিয়ে যদি আপনি করেন তাহলে আপনার ঝুলন্ত পেট আবার স্বাভাবিক হয়ে যাবে, পেটের চর্বি কমে যাবে, আপনার শারীরিক ফিটনেস বাড়বে, মানসিক দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শস্য বিনা পয়সায় হট মুভি দেখতে চাইলে এখানে চলে আসো। আমি একটা দারুণ অ্যাপ পেয়েছি, সব ধরনের মুভি আছে, তার ওপর আনলিমিটেড ফ্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে জানতে চেয়েছেন যে সন্তান হওয়ার পরে সাধারণত মেয়েদের যে অ্যাবডোমেনটা বেড়ে যায়, লোয়ার অ্যাবডোমেনটা বাড়ে, সেটাকে কিভাবে আসলে সহজে কমাতে পারে। যখন আমরা আসলে প্ল্যান করি যে প্রেগনেন্সিতে যাব, তখন সবার আগে নিজের ওয়েটটাকে ঠিক করে নেবেন। আপনার পারফেক্ট ওয়েট আছে কিনা খুব ইম্পর্টেন্ট। অনেকে অনেক বেশি ওজন দিয়ে প্রেগনেন্সিটা শুরু করেন, তাদের জন্য অনেক বেশি বিপত্তি ঘটে। নর্মালি তো একটা নিয়ম যে প্রেগনেন্সিতে একটা মেয়ের 10 থেকে 12 কেজি, হাইস্ট 15 কেজি পর্যন্ত তাকে বাড়তে হয়, বিকজ অফ তার গর্ভের সন্তানটাও কিন্তু একটা নির্দিষ্ট ওজন নিয়ে পৃথিবীতে আসতে হয়। কারণ একজন মা আসলে কখনোই বলতে পারেন না সন্তানটা কিভাবে ডেলিভারি হবে, সেটা কি নর্মাল ডেলিভারি হবে নাকি তার সি সেকশন হবে। যেমন একটা কমন বিষয় অনেকের মধ্যে খুব কাজ করে যে সি সেকশন হওয়া বা সিজারিয়ান বেবি মানে মায়ের পেটটা বড় হবে, সিজারের কারণেই তার পেটটা বড় হয়ে গেছে, নর্মাল ডেলিভারিতে হয় না। এই কনসেপ্টটা কিন্তু খুবই খুবই ভুল। আপনাকে আগে খেয়াল করতে হবে আপনার শরীরে আগে কেমন ফ্যাট কনসেন্ট্রেশন ছিল, সেটা খুব ইম্পর্টেন্ট। আর যখন সিজার করা হয় তখন যে বিষয়টা হয় যে আসলে মাকে একটু কেয়ারফুল চলতে হয়, কারণ একটা সিজার হিলিং হতে যেহেতু 3টা বছর লাগে, সন্তান হওয়ার পর মায়েরা সবচেয়ে বেশি কনসেন্ট্রেট হয়ে যায় বাচ্চাকে ফিডিং খাওয়ানো, একটা বাচ্চা নিয়ে সে ব্যস্ত হয়ে যায়, নিজের প্রতি খুব একটা কেয়ারফুল কিন্তু তখন সে হয় না। ইভেন যেহেতু তার শরীরে একটা কাটা পড়েছে, তাকে একটু কেয়ারফুলি চলতে হয়, ভারী জিনিস তুলতে পারবে না, সাবধানে হাঁটতে হয়, এই বিষয়গুলো তাকে মেনটেন করতে হয়। ইভেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য প্রত্যেকে তখন তাকে বলতে থাকে প্রচুর খাওয়া, বেশি খেতে হবে বাচ্চা বেশি করে দুধ পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বেশি কি খাবে এটা খুব গুরুত্বপূর্ণ। তেল, চিনি, লবণ এই খাবারগুলোকে আপনাকে মেপেই খেতে হবে। কতটুকু কার্বোহাইড্রেট আপনার প্রয়োজন সেটাকেও মেপে খেতে হবে। সন্তানকে দুধ খাওয়ানোর জন্য স্পেসিফিক কিছু খাবার আছে যেটাকে আমরা বেশি খেতে বলি, সেটা আয়রন কনসেন্ট্রেট ফুড, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন ডি যুক্ত এবং ভালো প্রোটিনযুক্ত খাবার, ভালো ফ্যাটযুক্ত খাবার আমরা খেতে বলি। সো অনেক সময় দেখা গেছে যে নর্মাল ডেলিভারির মায়েরও কিন্তু অ্যাবডোমেনটা বাড়তে থাকে। সেজন্য তাদেরকে বলবো যে সিজার হোক এবং নর্মাল হোক, এভরিডে চেষ্টা করতে হবে যে নিজের জন্য 35 থেকে 45 মিনিটস রাখার জন্য নর্মাল হাঁটার একটা প্র্যাকটিস। ইভেন রং চা, অর্থাৎ যারা সিজারে হয় তাদেরকে আমরা নর্মালি বলে থাকি যে সেই মায়েদের একটু হেডেক বেশি হয়। ইভেন অনেক সময় আছে যে তাদের অ্যানেস্থেশিয়ার কিছু সাইড ইফেক্ট থাকে, বাচ্চা হওয়ার কারণে তাদের ঘুম কমে যায়, যার কারণে তাদের শরীর থেকে কিন্তু তখন ওজনটা কমে যায় না। এই জন্য ফ্যাটি ফুডটা তখন অটোমেটিক্যালি আপনি কম কনজিউম করবেন, চিনি জাতীয় খাবারটাকে কম খাবেন, এই দুটো জিনিস খুব ভালো করে মেনটেন করবেন। বাচ্চাকে প্রতিবার দুধ খাওয়ানোর আগে 1 গ্লাস করে পানি খাবেন। দুধ খাওয়ানো শেষ হওয়ার পরে নিজে কিছুক্ষণ রেস্ট করে হালকা একটুখানি হাঁটার চেষ্টা করবেন। ইভেন আপনার খাবারের টাইমটাকে ফিক্সড করবেন। একজন মাও কিন্তু তাদের খাবারের টাইমটাকে ফিক্সড করে না, যার কারণে এলোমেলো খাবার, আনটাইমে খাবার, ঘুমের কোনো ঠিক নাই, সব কিছু মিলিয়ে কিন্তু তিনি বাচ্চা হওয়ার 6 মাস, 1 বছর বা 3 বছরের মধ্যে কিন্তু তার অ্যাবডোমেনটাকে কমাতে পারে না। অথচ এটা বাচ্চা হওয়ার পরপরই কিন্তু আপনি চাইলে পারেন। ইভেন অনেকে জিজ্ঞেস করে থাকেন বাচ্চা হওয়ার পর কি আমি ডায়েট করতে পারবো কিনা।
বেসিক্যালি ডায়েট হতো পথ্য। সো যে কোনো রোগের জন্যই যে কোনো সময় আসলে পথ্যটাকে গ্রহণ করা যায়। সেটা ল্যাকটেটিং মায়ের ক্যালোরিটাকে হিসাব করে দিয়ে যখন তাকে পথ্য পরিকল্পনা করে দেওয়া হবে যেন তার সন্তানও ঠিক থাকে, তিনি যেন ঠিক থাকেন, তার যদি ওজন যত ভালো কমবে তিনি সন্তানটাকে তত সুন্দর করে পালতে পারবেন। কারণ অতিরিক্ত ওজন বা এই বড় অ্যাবডোমেন নিয়ে তিনি অনেক ধরনের কাজ স্বাচ্ছন্দ্যে কিন্তু করতে পারেন না। সেজন্য অনেকে এই অ্যাবডোমেনটা নিয়েই অনেক বেশি চিন্তিত থাকেন। যদিও একেবারে ফ্ল্যাট অ্যাবডোমেন কখনোই আপনার প্রিভিয়াস আপনার বেবি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে পেটটা সেটা কিন্তু আপনি ব্যাক পাবেন না। বাট এটা কমে যাবে কিভাবে? আপনাকে মিনিমাম 6 মাস থেকে 8 মাসে প্র্যাকটিস করতে হবে। এই পেটটা 6 থেকে 8 মাসে গিয়ে গ্রো করেছে। সো কমাতে গেলেও 6 থেকে 8 মাসের একটা প্র্যাকটিস আপনাকে করতে হবে। যেমন গরম পানি খাওয়া, খাবারটাকে বসে খাওয়া, খাবার খেয়ে একেবারে শুয়ে না পড়া, একেবারেই সেডেন্টারি লাইফ লিড করে অনেকে, যে কোনো কাজকর্ম করে না, শুধু বাচ্চাটাকে রাখা ছাড়া, খাওয়া আর বাচ্চাটাকে রাখা, অটোমেটিক্যালি কিন্তু কখনোই তার অ্যাবডোমেনটা কমবে না। তাই কিছু কিছু বেলি এক্সারসাইজ তখন তার জন্য ক্যাপাবল। যেমন অনেকে বেল্ট পরেন না, তাদেরকে বলবো বেল্টটা পরবেন। বাচ্চাকে যখন কোলে নেবেন বা আপনি যখন বের হবেন তখন আপনার পোশাক আশাকও যেন একটু টাইট ফিট থাকে, যেন আপনার অ্যাবডোমেনটাকে চাপে। সো পোশাক আশাকের মাধ্যমে কিন্তু আমাদের বডি শেপটা ডিপেন্ড করে। এই জন্য অনেকেই পোশাক আশাকের বিষয়টা বোঝেন না, সেজন্য কিন্তু তার অ্যাবডোমেনটা অনেক বেশি বাড়তি থাকে। রেগুলার হাঁটার প্র্যাকটিস, গরম পানি খাওয়া, টাইম মতো খাবারটাকে নেওয়া এবং প্রপার টাইমে ঘুমানো, এই বিষয়গুলোকে যারা প্রাধান্য দেয় অটোমেটিক্যালি তাদের কিন্তু অ্যাবডোমেনটা ফ্ল্যাট হয়ে যায়। তবে কেউই ট্রেডমিল করবেন না, স্ট্রেচিং কোনো ব্যায়াম কিন্তু সি সেকশনের পরে করতে পারবেন না। নর্মাল ডেলিভারির মাকেও বলবো যে ডেলিভারিটা নর্মাল হতে পারে কিন্তু আপনার ভেতরের যে অর্গ্যানগুলো আছে, ইউটেরাস, ওভারি, সেগুলোও কিন্তু আপনাকে সুস্থ হতে হলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত টাইম কনজিউম করতে হবে। কারণ দুজনেই কিন্তু নিউট্রিশন, একজন সি সেকশন করা মা এবং একজন নর্মাল ডেলিভারির মা, দুজনের শরীর থেকে প্রচুর পরিমাণে নিউট্রিশন চলে গেছে। এই নিউট্রিশনটাকে রিকভার করে ওয়েটটাকে লস করে অ্যাবডোমেনটাকে আপনাকে ফ্ল্যাট করতে হবে এবং অবভিয়াসলি এটা একটা প্রপার ডায়েটিংয়ের মাধ্যমে অবভিয়াসলি পসিবল, তবে সময় নিয়ে আপনাকে এটি করতে হবে। কি রে মা, পড়াশোনা কেমন চলছে আজকাল? ভালোই মা। কিন্তু এখন পড়াশোনা আরো মজা। খেয়াল করতে হবে কতটুকু ন্যাচারাল এবং ফ্রেশ খাবার আপনার খাদ্য তালিকায় আছে। বিশেষ করে সিজনাল ফ্রুটস এবং ভেজিটেবল, যেটা দিয়ে আমরা একটু সালাদ করে খেতে পারি। প্রতিদিন যদি একটা সালাদের কম্বিনেশন কয়েকটা কালারফুল ফ্রুটস এবং ভেজিটেবল দিয়ে আপনার সালাদটা তৈরি হয়, প্রচুর পরিমাণে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডস থাকে, যেটা বডির সেলগুলোকে অনেক বেশি সতেজ করে, আপনার ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায় এবং যখন আপনি ইলেকট্রোলাইটে পরিপূর্ণ হবেন আপনার সতেজ লাগবে, আপনার স্কিনের টোনটা তখন অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রচুর পরিমাণে কুকড খাবার খাই, অর্থাৎ যে খাবারটাই খাই অতিরিক্ত রান্না করে আমরা খাবার খাই, মশলাদার খাবার খাই, চিনিযুক্ত খাবার খাই, যে খাবারগুলো আপনার তারুণ্যকে নষ্ট করে দিবে। খেয়াল করে দেখেন আমাদের বডির চাহিদা অনুযায়ী পানি কি আমরা আসলে খাচ্ছি? তার মানে কি, যার বডির ওজন যতটুকু, বয়স যতটুকু, ঠিক ওই অনুযায়ী আপনাকে কিন্তু পানিটাকে মেনটেন করতে হবে। পানি হলো ডিটক্সের প্রথম স্টেজ। আমরা অনেক সময় ডিটক্সের কথা বলে থাকি, বিভিন্ন ধরনের জুস করে অনেকে বডিকে ডিটক্স করেন, কিন্তু আমি বলবো মিনারেল ওয়াটারের উপরে কোনো ডিটক্স হতেই পারে না। তার মানে হলো বডির চাহিদা অনুযায়ী একজন অ্যাডাল্ট মানুষকে 2 থেকে 2.5 লিটার পানি আমরা খেতেই বলি। যিনি অনেক বেশি ওয়ার্কআউট করেন, প্রচুর সোয়েটিং হয় যার, তাকে বলবো তিনি তার পানির পরিমাণটাকে বাড়িয়ে দিবেন। প্রকৃতিতে খুব ন্যাচারাল পানির কথা যদি আমরা বলি যে আল্লাহ প্রদত্ত, সেটা হলো ডাবের পানি। সপ্তাহে 2 থেকে 3 দিন ডাবের পানিটা রাখবেন। খুব সুন্দর একটা কালারফুল ফ্রুটসের কথা যদি বলি, সেটা হলো ডালিম বা আনার, যেটি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন রাখবেন। সারা বছরই এখন একটা সবজি বা ফল যাই আমরা বলি না কেন, সেটা হলো টমেটো। এটাকে আপনি স্যুপ করে খেতে পারেন, কাঁচা সালাদ হিসেবে আপনি খেতে পারেন। প্রচুর পরিমাণে লাইকোপেনের সমারোহ থাকে, যেটি আপনার স্কিনের গ্লোয়িংটাকে অনেক বাড়িয়ে দিবে। গাজরের কথা না বললেই না, বিটা ক্যারোটিন এবং ভিটামিন এর সমারোহ থাকে, যেটি আপনার স্কিনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেই সিজনে আপনি এই খাবারগুলোকে পাবেন অবভিয়াসলি আপনি পিক করবেন এই খাবারগুলোকে। এছাড়া পানি এবং পানি জাতীয় খাবারগুলোকে খাদ্য তালিকায় প্রতিদিন আপনাকে রাখতে হবে। এটা আপনাকে সতেজ করবে, ডিহাইড্রেশন দূর করবে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করবে, স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করবে। প্রতিদিন যদি 8 ঘন্টার পর্যাপ্ত ঘুম না হয় তাহলে কিন্তু তারুণ্য নষ্ট হয়ে যাবে। সেজন্য 8 ঘন্টার ঘুমটাকে ফিক্সড করে ফেলুন। যারা অনেক বেশি কাজকর্ম করে থাকেন, খুব বেশি স্ট্রেসফুল, তাদেরকে বলবো দিনে 8 থেকে 10 ঘন্টার অফিস করলো 10 থেকে 15 মিনিটের একটা লাঞ্চ ব্রেকে আপনি একটুখানি চোখ বন্ধ করে ডেস্কের মধ্যে থাকুন। 15 মিনিটের একটা ন্যাপ আপনাকে অনেক বেশি রিএনার্জেটিক করবে, রিফ্রেশ করবে এবং চিনি ছাড়া চা দিনে 3 থেকে 4 বার, বিশেষ করে আমরা যেটাকে গ্রিন টি বলে থাকি, পিওর গ্রিন টি আপনাকে অনেক বেশি সতেজ করবে, তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। মধুর কথা না বললেই না, 1 চামচ মধু সপ্তাহে 4 থেকে 5 দিন
জাস্ট জিহ্বা দিয়ে যদি আপনি চেটে খান, আপনার স্টমাকটাকে ক্লিয়ার করবে, গ্যাসটাকে নির্গত করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিবে এবং আপনাকে স্ট্রেস থেকে অনেক অনেক বেশি দূরে থাকবে। অনেকগুলো খাবার আছে যেটা তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। ন্যাচারাল ফ্রেশ খাবারগুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং কোনো প্রোটিন যদি আপনি না খেয়ে থাকেন, অনলি ডিমের প্রোটিনটা রেগুলার আপনার খাদ্য তালিকায় রাখুন। 1 থেকে 2টি ডিম আপনি আপনার খাদ্য তালিকায় বয়েলড অথবা এগ পোচ হিসেবে নিতে পারেন, বাটার বা ঘি দিয়ে। দেখবেন এতে আপনি এনার্জেটিক এবং তারুণ্য ধরে রাখার জন্য যথেষ্ট মনে হবে। সিজারের রোগীদের সেলাইয়ের পরে যদি মেয়েদের সিজারের পর সেলাই দ্রুত শুকানোর উপায়। সেলাইয়ের জায়গা সবসময় শুকনো রাখুন। সেলাইয়ের জায়গায় বাতাস লাগতে দিন। ঘষাঘষি করবেন না। নিয়মিত ড্রেসিং করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপটিক লাগান। মেয়েদের সিজারের পর সেলাই দ্রুত শুকানোর উপায়। সেলাইয়ের জায়গা সবসময় শুকনো রাখুন। সেলাইয়ের জায়গায় বাতাস লাগতে দিন। ঘষাঘষি করবেন না। নিয়মিত ড্রেসিং করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপটিক লাগান। মেয়েদের সিজারের পর সিজার হলো, তার সিজারের জায়গাটাতে এখন ব্যথা হচ্ছে এবং রোগীরা আমাদের কাছে নিয়ে আসে যেটা যে মাসিকের প্রতি পিরিয়ডের সময় সময় তাদের ওখানে আলাদাভাবে ফুলে ওঠে, ব্যথা করে, এরকম। তো এটা আমরা আসলে ওইটা দেখলে এবং তার যদি কোনো একটা পেলভিক অর্গানে, দ্যাট মিনস পেটের মধ্যে এই যে জরায়ু বা টিউব, ওভারির কোনো অপারেশন হয় অথবা সিজার হয়, সেই হিস্ট্রিটা জানি এবং সাথে তার এই সমস্যাটা সে নিয়ে এসছে, তখন আমরা হিস্ট্রি শুনেই আমরা অনেকটা বুঝতে পারি যে তার স্কার এন্ডোমেট্রিওসিস। নেক্সট হচ্ছে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি, তখন ওখানে স্কারের যে জায়গাটাতে তার অসুখটা আছে সেটা চলে আসে তখন রিপোর্টে। তো এক্ষেত্রে ওরা অনেক ব্যথা নিয়ে আসে, তো তখন এটার কিন্তু 2 রকমের চিকিৎসা আছে। একটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারি, আর একটা সার্জারি, অপারেশন করতে পারি। সিজার হলো, তার সিজারের জায়গাটাতে এখন ব্যথা হচ্ছে এবং রোগীরা আমাদের কাছে নিয়ে আসে যেটা যে মাসিকের প্রতি পিরিয়ডের সময় সময় তাদের ওখানে আলাদাভাবে ফুলে ওঠে, ব্যথা করে, এরকম। তো এটা আমরা আসলে ওইটা দেখলে এবং তার যদি কোনো একটা পেলভিক অর্গানে, দ্যাট মিনস পেটের মধ্যে এই যে জরায়ু বা টিউব, ওভারির কোনো অপারেশন হয় অথবা সিজার হয়, সেই হিস্ট্রিটা জানি এবং সাথে তার এই সমস্যাটা সে নিয়ে এসছে, তখন আমরা হিস্ট্রি শুনেই আমরা অনেকটা বুঝতে পারি যে তার স্কার এন্ডোমেট্রিওসিস। নেক্সট হচ্ছে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি, তখন ওখানে স্কারের যে জায়গাটাতে তার অসুখটা আছে সেটা চলে আসে তখন রিপোর্টে। তো এক্ষেত্রে ওরা অনেক ব্যথা নিয়ে আসে, তো তখন এটার কিন্তু 2 রকমের চিকিৎসা আছে। একটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারি, আর একটা সার্জারি, অপারেশন করতে পারি। সিজার হলো, তার সিজারের জায়গাটাতে এখন ব্যথা হচ্ছে এবং রোগীরা আমাদের কাছে সিজার যদিও একটা মেজর অপারেশন, কিন্তু অপারেশনের পরবর্তীতে তার যে একটা সিজারিয়ান অপারেশন সিজার করার পরে সিজারের জায়গা দিয়া পানি বের হয়, করণীয় কি? আপনার সিজারে ইনফেকশন হয়েছে কিনা তা আপনি কিভাবে বুঝবেন? যদি খেয়াল করেন আপনার কাটা জায়গা থেকে কষের মতো কিছু বের হচ্ছে এবং সাথে প্রচন্ড ব্যথা হচ্ছে, তবে বুঝে নিতে হবে আপনার সিজারে ইনফেকশন হয়েছে। আপনার সিজারে ইনফেকশন আজকে শর্টসের যে বিষয়টি আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে যে সি সেকশন ডেলিভারির পর কতদিন পরে সেলাই শোকাবে। আর অনেক মারাই আমার কাছে জানতে চেয়েছেন যে 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কিন্তু সেলাইয়ের জায়গা থেকে হালকা জল বেরোচ্ছে। কেউ বলেছেন যে 1-2 মাস পরেও কিন্তু একটু একটু পুঁজ বেরোচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়?
তো সি সেকশন ডেলিভারির পরে সেলাই শুকোতে কিন্তু টাইম লাগে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সমান নয়। এটা ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের ওপরে, আপনি কিভাবে নিজেকে রাখছেন অ্যাক্টিভ, বা কী ধরনের ওষুধ ব্যবহার করছেন, কি খাচ্ছেন তার উপরে। এবং অনেকের ত্বকের নমনীয়তা বা ত্বকের যে গঠনটা সেটার উপরও ডিপেন্ড করে কত তাড়াতাড়ি আপনার এই জায়গাটা হিল হবে। আর যে সমস্ত মায়েরা বলছেন যে 2 মাস পরেও একটু জল বেরোচ্ছে বা পুঁজ বেরোচ্ছে, তাদেরকে বলবো যে ইমিডিয়েটলি আপনি ডাক্তারকে দেখান। কি হয়, আমাদের সি সেকশন ডেলিভারির পরে স্কিনের 7টা লেয়ারের ওপরে কিন্তু সেলাই পড়ে। অনেক ক্ষেত্রে কি হয়, ডাক্তাররা ওপরের লেয়ারটাতে একদম ওপরে যেটাতে আমাদের স্কিন, এই লেয়ারটাতে কি করেন, আঠা লাগিয়ে দেন, আবার কখনো কখনো সেলাই করা হয়। কিন্তু ভেতরের লেয়ারের কোনো জায়গা যদি না শুকোয় বা তখন যদি সেলাইয়ের কোনো জায়গা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু সেই জায়গা তখনও হিল হয় না, এবং সেক্ষেত্রে একটু রক্ত বা পুঁজ বেরোতে পারে বা জল বেরোয়। তো আমি বলবো দেরি না করে সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিন। আমি নিজেও এই সময়ে একটা মলম ব্যবহার করতাম, যেটা খুব তাড়াতাড়ি সেলাইয়ের জায়গাটাকে শুকোতে সাহায্য করে। তবে এই ক্ষেত্রে বেস্ট সলিউশন আমি বলবো যে আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একটা বা ক্ষত, সেখানে কি কারণে ইনফেকশন হয়। এই বা ক্ষত দুই ধরনের, যদি আমরা বলি অ্যাকুট বা একদম রিসেন্ট আর ক্রনিক বা দীর্ঘদিনের একটা রিসেন্ট বা অ্যাকুট বা সদ্য একটা ক্ষত হলো, সেখানে কি কারণে ইনফেকশন হয়। এর কিছু কারণ যেটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এটা হলো রোগীর যদি ম্যালনিউট্রিশন, আমরা যদি বলি পুষ্টিহীনতা বা অপুষ্টি, সেটি হতে পারে রোগী তার স্বাভাবিক ওজনের থেকে যদি অধিক ওজন নিয়ে ঘুরে বেড়ায়, যেটাকে আমরা ওবেস বা ওবেসিটি বা ওভারওয়েট বলি। আবার যদি তার স্বাভাবিক ওজনের নিচে থাকে, যেটাকে বলি আমরা আন্ডারওয়েট। এই ম্যালনিউট্রিশন থাকলে রোগীর কোনো একটা উন্ডে বা অ্যাকুট উন্ডে ইনফেকশন হতে পারে রোগীর যদি কিছু ডিজিজ, যেটাকে আমরা বলি মেটাবলিক ডিজিজ, যেমন এই মেটাবলিক ডিজিজ ডায়াবেটিস মেলাটাস, এটা বর্তমান সময়ে একটা কমন রোগ, অতি পরিচিত, এবং অনেক মানুষই এই রোগ নিয়ে ভুগছে। হতে পারে ইউরেমিয়া, এটা হচ্ছে রেনাল ফেইলারের কারণে তার শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া, ব্লাডে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া, তার রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়াটাকে আমরা বলি ইউরেমিয়া। যদি কখনো কখনো রোগীর জন্ডিস থাকে, তাহলেও এই রোগীর ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। এগুলো গেল মেটাবলিক ডিজিজ। এছাড়াও যদি রোগীর ইমিউনো কম্প্রোমাইজ, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, কিছু কিছু রোগ আছে যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তার মধ্যে একটা রোগ আমরা সবাই জানি, এইডস। এটি শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। যদি কোনো রোগী দীর্ঘদিন ধরে স্টেরয়েড নামক ঔষধ খায়, এটাও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমিয়ে দেয়। যদি কোনো রোগী তার কোনো চিকিৎসার জন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেয় বা নিয়ে থাকেন, সে কারণেও তার শরীরের ইমিউনিটি কমে যায়। সেই জন্য তার শরীরে কোনো অ্যাকুট উন্ড হলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাছাড়া যদি কোনো রোগী যেখানে বা ক্ষত হলো, সেখানে যদি কোনো কারণে রক্ত যাওয়া কমে যায়, যেটাকে বলে পুয়ার পারফিউশন, সেটা যদি কমে যায়, সে কারণেও সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তারপরে যদি কখনো কখনো দেখা যায় তার ক্ষত হলো ওপেন কোনো ফরেন বডি ওখানে ঢুকে থাকলো বা কোনো ক্লোজড কোনো কারণে একটা ফরেন বডি দিয়ে ওখানে ঢুকে ইম্প্যাক্টেড হয়ে থাকলো, সে কারণে তার ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। যদি আমরা কোনো সার্জারি করি, এই সার্জারি করে যদি কোনো একটা অ্যাকুট উন্ড তৈরি করি, সেটা যদি পুয়ার সার্জিক্যাল টেকনিক হয়, সেক্ষেত্রেও এই
ক্ষত স্থানে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। এইগুলো আমি জাস্ট খুব অল্প কয়েকটি, সাধারণত এগুলোই কমনলি হয়। এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে। তো এই সকল কারণগুলো যদি জানা থাকে তাহলে কোনো একটা ক্ষত স্থানে যাতে ইনফেকশন না হয়, তা সেক্ষেত্রে মানুষ আরো সচেতন হতে পারে, সতর্ক থাকতে পারবে, নিজেকে ইনফেকশনের মতো একটা ভয়াবহ সমস্যা থেকে সেভ করতে পারবে। ধন্যবাদ সবাই। বন্ধু, তোমার বাড়ি তোমার